আসসালামু আলাইকুম। এসএসসি 26 অ্যান্ড 27 কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা এই ক্লাসে তোমাদের দ্বিপদী বিস্তৃতির 4 নাম্বার লেকচার স্টার্ট করছি এবং আজকের লেকচারে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের বইয়ে 10.1 একটা সূত্র দেওয়া আছে। যে সূত্রটা দেখতে হচ্ছে অনেকটা এরকম চেহারা, যে মনে করো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু সামথিং সামথিং সামথিং। তো এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট, যে ফরম্যাট হয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধ্রুবক থাকে এবং একটা চলক থাকে এবং তার সাথে কারেসপন্ডিং একটা পাওয়ার থাকে, এবং এই পাওয়ারটা যখন 3 এর ঊর্ধ্বে হয়ে যায়, অর্থাৎ 4, 5, 6 এরকম থাকে, তখন আসলে এই বিস্তারটা কিরকম হতে পারে তা নিয়ে হচ্ছে একটা সূত্র ডিরাইভেশন আছে। এই সূত্র ডিরাইভেশনটা আমরা দেখব, বাট তার আগে আমরা একটু প্যাসকেলের ত্রিভুজ থেকে ঘুরে আসবো। আবার প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আমরা অলরেডি আমাদের ফার্স্ট লেকচার আপলোড করা হয়েছে, দেন আপলোড করা হয়েছে কোন একটি বিস্তৃতি পদসংখ্যা কিভাবে নির্ণয় করে, দেন থার্ড লেকচার আপলোড করা হয়েছিল যে এনসিআর অ্যাকচুয়ালি কি, বা এনসিআর ফরম্যাট বলতে কি বোঝায়, এবং ওই এনসিআর এর কনসেপ্টগুলো আজকে আমাদের কাজে লাগবে। সো যারা এখনো এনসিআর কি এই সম্পর্কে আইডিয়া একটু কম আছে বা ধারণা কম আছে বা ক্লাস করনি, তারা 3 নাম্বার লেকচারটা করে দেন এই ক্লাসটা করতে বসবে, তাহলে তোমাদের জন্য বেটার হবে। আর আমরা আজকের ক্লাসে এই যে সূত্রটা ছিল, এই সূত্রটা মূলত ডিরাইভ করবো, যে সূত্রটা কিভাবে এসেছে, সূত্রটার অ্যাপ্লিকেশন কি। তো আজকের এই ক্লাসটা করলে তুমি প্রথমত পাবা হচ্ছে কিছু থিওরি, তারপর তুমি দেখতে পারবা হচ্ছে যে ডিরাইভেশন অফ অফ ফর্মুলা। কোন ফর্মুলা? এই ফর্মুলা ডিরাইভেশন আমরা দেখব। থার্ড আমরা দেখব হচ্ছে এনসিআর এই ফরম্যাটটার কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। তারপর আমরা দেখব হচ্ছে তোমার চ্যাপ্টারে 10.1 এর এগেইনস্টে কি কি ধরনের ম্যাথ আছে, এবং এই ম্যাথগুলো হচ্ছে আমরা মূলত আজকে প্র্যাকটিস করা ট্রাই করবো। সো আজকের এই ক্লাসটা করলে তোমাদের এই ফর্মুলার এগেইনস্টে যে ম্যাথগুলো হয়ে থাকে 10.1-এ, সো আমরা একদম কোর কনসেপ্টে আলোচনা করব এবং খুব সুন্দরভাবে আমরা খুব সহজবোধ্যভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে। সো আজকের ক্লাসটা করলে তোমার আর আশা করি কোনো ধরনের কোনো এক্সামে কোনো প্রবলেম বলতেছি কোনো প্রবলেম ফেস করবে না। আর যথাসম্ভব তুমি যদি ক্লাসটা না টেনে দেখো, একদম বেসিক থেকে শুরু করে আমরা যা দেখাবো আজকে, বা তোমরা যা দেখবে এই ক্লাসের এই বোর্ডে যা যা লেখা হবে, সো প্রত্যেকটা লাইন কেন লিখছি, কিভাবে লিখছি, এবং প্রত্যেকটা ম্যাথের অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে করা হচ্ছে, এই বিষয়গুলো জাস্ট তুমি ধরতে পারবা। ধরতে পারলে দেখবা যে এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো খুবই কিন্তু ইজি। আমরা আর কথাবার্তা বাড়াবো না, আমরা কথাবার্তা না বাড়িয়ে আমরা হচ্ছে স্টার্ট করি আমাদের 10.1-এর যে একটাই ফর্মুলা আছে, এবং একটা ফর্মুলা থেকে অ্যাকচুয়ালি ম্যাথগুলো যে হয়ে থাকে, সো ম্যাথগুলো কিরকম টাইপের হয়। তো আসো আমরা ফার্স্টে স্টার্ট করি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ থেকে আমরা একটু ঘুরে আসি, ঠিক আছে। সো মনে করো প্যাসকেলের ত্রিভুজে কি ছিল বলো তো। প্যাসকেলের ত্রিভুজটা আমরা একটু এই বোর্ডটাকে এখন দুইটা ভাগ করব, ঠিক আছে। দুইটা ভাগ করে আমি একটু এই পাশে প্যাসকেল ত্রিভুজটাকে আনি। তো প্যাসকেলের ত্রিভুজটাকে আমরা দেখি যে ফার্স্টে থাকে 1, তারপরে থাকে আবার দুইটা 1, এরপর থাকে 1 2 1, দেন 1 3 3 1, আবার থাকে কি 1 4 6 4 1, দেন আমরা কি পাই 1 5 10 10 5 1। সো এটা একটা ত্রিভুজ, বেসিক্যালি ত্রিভুজটা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ হতে থাকে, এটা একটা কন্টিনিউটি ফাংশন, হ্যাঁ, এটা কিন্তু চলতে থাকে। এখন দেখো আমরা এখানে বেশ কিছু জিনিসপত্র জানতাম, যে অ্যাকচুয়ালি এই প্যাসকেলের ত্রিভুজটা দিয়ে কি বোঝানো হয়। প্যাসকেলের ত্রিভুজটা দিয়ে বোঝানো হয় যে যখন কোন একটি দ্বিপদী রাশি থাকে এবং এই দ্বিপদী রাশির উপর যে পাওয়ারটা থাকে, ওই পাওয়ারটার ভিত্তিতে আমরা যখন বিস্তার করি আমার এই পুরো রাশিটাকে, দ্বিপদী রাশিটাকে, সো প্রত্যেকটা পদের সহগগুলো অ্যাকচুয়ালি কত কত হয়। মনে করো এই 1 এর জন্য আমরা জানতাম যে এটার জন্য n এর ভ্যালু হয় হচ্ছে 0, এখানে আমাদের n এর ভ্যালু থাকে 1, এখানে থাকে 2, এটার জন্য থাকে হচ্ছে 3, এটার জন্য থাকে হচ্ছে 4, এটার জন্য থাকে হচ্ছে কত 5। আচ্ছা, তারপর আমরা যারা এনসিআর সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আমরা কিন্তু জানতাম যে এনসিআর দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়। মনে করো আমরা যদি আমরা মনে করো n ইজ ইকুয়াল টু 4 এর জন্য নেই, ঠিক আছে। মনে করো n ইজ ইকুয়াল টু 4 এর জন্য আমার সহগগুলো কি কি থাকে বলো তো, 1 4 6 4
আমার 1, তাই না? এবং এই যে এগুলো কিন্তু আমাদের একটা সহগ, এবং এই সহগের সাথে যখন একটা চলক থাকে, চলকের পাওয়ার গুণ আকারে থাকে, তখন আমরা তাকে ওই যে দ্বিপদী রাশি বিস্তার করে তার প্রত্যেকটা পদ হিসেবে কনসিডার করেছিলাম। তো এগুলো হচ্ছে আমার আলটিমেটলি এক একটা পদ, তাই না? একে আমি বলতেছিলাম T1, একে আমি বলেছিলাম T2, একে আমি বলেছিলাম হচ্ছে গিয়ে তোমার T3, একে আমি বলি হচ্ছে T4, তাই না? তারপরে একে আমি বলি হচ্ছে T5। সো এই যে টি টি মানে হচ্ছে আমি একটা পদকে জাস্ট বোঝাচ্ছি, পদের একটা প্রতীক হিসেবে, বা পদকে প্রকাশ করতেছি টি দিয়ে। এখন আমরা যে পড়ছিলাম যে এনসিআর, হ্যাঁ, এই যে এন সি আর, এনটা কি বলো তো ভাইয়া? এনটা হচ্ছে তোমাকে যে দ্বিপদী রাশি দিয়ে দিবে তার যে পাওয়ার, মনে করো তোমাকে বলে দিয়েছে যে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 6, তাহলে এই যে 6টা লিখলাম না, 6টাই তো পাওয়ার, এই 6 এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি n। এখন কথা হচ্ছে আর কত ভাইয়া? আর হচ্ছে পদের অবস্থান। পদের অবস্থান একটা বিস্তৃতি যখন আমরা করি, মনে করো আমরা লিখলাম 1 প্লাস এ হোল স্কয়ার, এটাকে আমরা কি লিখি বলতো? 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার, মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি ভাঙাই, তাহলে দেখো আমি এই যে আমার একটা রাশি ছিল দ্বিপদী রাশি, একে বর্গ করার পরে আমি এই যে একটা বিস্তারকৃত রাশি সমূহের সমষ্টি হিসেবে পেলাম। তো এর প্রত্যেকটা জিনিসকে আমি কি বলি বলো? একটা পদ বলি না? একে যদি আমি বলি 1 নাম্বার পদ, একে আমি বলি হচ্ছে 2 নাম্বার পদ, একে বলি হচ্ছে আমি 3 নাম্বার পদ, তাই না? তো এই পদের যে অবস্থান, পদের অবস্থান হিসাব করতে হয় অলওয়েজ 0 থেকে, ঠিক আছে? পদের অবস্থান অলওয়েজ হিসাব করতে হচ্ছে আমাদের কত থেকে? 0 থেকে। তো 0 থেকে যদি স্টার্ট হয় তাহলে প্রথম পদটাকে আমি বলবো 0 অবস্থান, দ্বিতীয় পদকে বলবো হচ্ছে আমরা 1, তৃতীয় পদকে বলবো হচ্ছে আমরা 2। এই যে 0 1 2 মানে 0 থেকে স্টার্ট করে এরপরে যত পদ তত পর্যন্ত যাবে, এদেরকে আমি কি বলতেছিলাম বলতো? এদেরকে আমি বলতেছিলাম হচ্ছে আর, বা পদের অবস্থান। সো এনসিআর বলতে বোঝায় হচ্ছে এন হচ্ছে আমার পাওয়ারটা, আর হচ্ছে আমার এই 0 1 2 3 4 যাই হোক না কেন। এখন কোন একটা বক্সের জন্য মনে করো আমি যদি বলি যে 1 4 6 4 1 বা 1 3 3 1, বা লাস্টের লাইনটা যদি ধরি, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমার পাওয়ার কিন্তু সেম, কিন্তু আমার আর এর মানটা চেঞ্জ হতে পারে। এনসিআর এই টার্মের মধ্যে এনটা অলওয়েজ ফিক্স থাকে, কিন্তু আর এর মানটা আমার ভ্যারি করতেছে। কেন? কারণ আর এর মানটা হচ্ছে পদ সংখ্যা, মানে পদের অবস্থানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি কোন পদটা নিব পদের উপর ডিপেন্ড করতেছে। তো ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি আমি যদি বলি যে এখানে আমি এই রাশিটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ, মনে করি যে 2 2 তো আমাদের এন। তো আমাদের এন এর এনসিআর ফরম্যাটে যদি আমি এখন লিখতে চাই বা বুঝাইতে চাই আমার এখানে পুরো ব্যাপারটাকে, আমি কিভাবে লিখতে পারবো বলো তো? এন এর ভ্যালু তো 2 অলওয়েজ ফিক্সড। আমি যদি বলি 2c0, মনে করি আমি বললাম 2c0, 2c0 তাহলে কাকে ইন্ডিকেট করতেছে বলো তো ভাইয়া? 2c0 ইন্ডিকেট করতেছে হচ্ছে আমার 1 কে। 2c0 ইন্ডিকেট করতেছে 1 কে, কারণ পাওয়ার তো 2, আর আর যদি 0 হয়, 0 ইন্ডিকেট করতেছে একদম প্রথম যে পদ তাকে। সো 2c0 আমার আলটিমেটলি বোঝানো হচ্ছে বা ডিফাইন করতেছে হচ্ছে 1 কে। তো সেইটু আমি যদি বলি যে 2c1, 2c1 আমি কাকে পাচ্ছি বলো তো? 2a কে পাচ্ছি না? 2c মানে হচ্ছে আমার 2a, আবার 2c2 এটা হচ্ছে আমার কত? a স্কয়ার। সো আলটিমেটলি যে 2c1 2c 2c1 2c2 এগুলো আমি আসলে বোঝাতে চাচ্ছি কাদেরকে? বোঝাতে চাচ্ছি হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোন কোন আর এর কোন কোন অবস্থানের জন্য আমি কোনটাকে ডিফাইন করতেছি। বাট অ্যাকচুয়ালি 2c2 এর মান কিন্তু আবার a স্কয়ার না, 2c1 এর মান কিন্তু আবার 2a না, আবার 2c0 এটার মান 1। বাট আমি বোঝাতে চাচ্ছি যে আর এর ভ্যালু যখন ডিফারেন্ট হয়, তখন ওই ডিফারেন্ট আরটা মূলত কোন কোন পদকে ডিনোট করতেছে। সো আমি যখন বলতেছি যে আর এর ভ্যালু 1 বা 2c1, আলটিমেটলি তখন সেটা ডিফাইন করছে আমার দ্বিতীয় নম্বর পদটাকে। দ্বিতীয় পদে আমার 2a ছিল, তাই না? 2a ছিল। আচ্ছা, এখন তোমরা হয়তো সবাই জানো বা যারা এনসিআর ক্লাসটা করেছো, যেমন মনে করো যে 2c0 এটার ফরম্যাটটা হচ্ছে আলটিমেটলি nc0 এর মতো, এবং nc0 এর ভ্যালু কত হয়? অলওয়েজ 1ই হয়। nc0, বা আমি এটাকে যদি আরেকটা ভাবে লিখতে চাই তাহলে এটা হয় হচ্ছে কি আমাদের n0, এভাবেও লেখে অনেকে। সো এটাকে আমি আলটিমেটলি 1 বলতে পারি, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে একে আমরা কি বলতে পারি? একে আমরা 1 বলতে পারি। আবার দেখো, মনে করো বলছে 2c1 জিনিসটা হচ্ছে আমরা আলটিমেটলি nc1 এভাবে যদি লিখি। আচ্ছা, 2c1 যদি লিখি, মনে করো 2c1 যদি হয় 2c1,
এই জিনিসটাকে লেখা হয়ে হচ্ছে, দেখো নিচে আছে কত, নিচে 1 আছে না, তুমি নিচে শুধু 1 রাখবা, নিচে শুধু 1 রাখবা। উপরে কত আছে, 2 আছে, উপরে শুধু 2ই বসবে, উপরে শুধু কি বসবে, উপরে শুধু 2ই বসবে, তাই না? তো 2/1 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা কেন বসবে আমি আর অত ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যাটা হচ্ছে কি আমাদের এনসিআর এর যে 3rd লেকচার আছে সেখানে পেয়ে যাবা। আচ্ছা এরপরে মনে করো আছে হচ্ছে যদি মনে করো 2c2, তো দেখো আর এর ভ্যালু 2, তাহলে আর এর ভ্যালু স্টার্ট হবে কত থেকে, স্টার্ট হবে হচ্ছে 1 থেকে, 1 থেকে স্টার্ট হয়ে 2 তে যায় আটকে যাবে। এখানে নিচে যত লেখা থাকে ওইখানে তততে গিয়ে আটকে যাবে, গুণ হওয়া শুরু করবে 1 থেকে, আর এর ভ্যালু যত তততে গিয়ে থেমে যাবে। এখন নিচে যেহেতু দুইটা পদ, উপরে আমার দুইটা পদে হবে। উপরে স্টার্ট কত, উপরে n আছে 2, তো 2 থেকে স্টার্ট হয়ে 2 লিখবা 1 লিখবা, দুইটা পদ কভার হয়ে গেছে, এবার অফ, এরপর সে থেমে যাবে আবার। এখন তুমি সব জায়গায় কাটাকাটি করলে পাবো হচ্ছে আবার কত 1। সো এই 2c1 2c2 এগুলা দিয়ে যে ওই যে 2 আর 1 পাইলাম, এটা মানে কি 2 হচ্ছে আমার দ্বিতীয় পদের সহগ, 1 হচ্ছে আমার তৃতীয় পদের সহগ। দেখো 2c1 মানে পাইছি 2 পাইছি, n ইজ ইকুয়াল টু 2 না, n ইজ ইকুয়াল টু 2, 2 মানে হচ্ছে আমার এই বক্সটা, এই যে এই বক্সটা, এই যে এই বক্সটা। এখন তুমি দেখো যখন আমি 2c1 লিখলাম, 1 মানে হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সহগ কত 2 পাইছি, দেখো 2 মিলছে কিনা, 2 মিলছে। তারপরে আমি যখন 2c2 বলতেছি, তার মানে আমার আর এর ভ্যালু 2, আর এর ভ্যালু 2 মানে আমরা আলটিমেটলি তৃতীয় পদ নিয়ে কথাবার্তা বলতেছি। তো যখন তৃতীয় পদে আসবো, তৃতীয় পদের ক্ষেত্রে আবার সহগ কত 1। সো আমি একটু আবারও আলোচনা করলাম, বাট এই জিনিসটা তোমরা পাবা কোথায়, এই সেম জিনিসটাই তোমরা পাবা হচ্ছে এনসিআর এর যে 3rd লেকচার আছে সেখানে। বাট আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি এত কিছু যে কারণে বললাম, আমি এখন এই প্যাসকেলের ত্রিভুজটাকে এনসিআর ফরম্যাটে কনভার্ট করব। ওইটা প্যাসকেলের ত্রিভুজই থাকবে, বাট এরকম সোজা সাপটা না থেকে এই 1 বা 2 যে 3 3 6 4 এই নাম্বারগুলো এখন এনসিআর এর মধ্যে চলে যাবে, ঠিক আছে? এই নাম্বারগুলো এখন কোথায় চলে যাবে, এই নাম্বারগুলো এখন এনসিআর এ কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ এটা ছিল আমার, এটাও আমার প্যাসকেলের ত্রিভুজ ছিল, বাট এটা ছিল নর্মাল প্যাসকেলের ত্রিভুজ, এটা ছিল আমার নর্মাল প্যাসকেলের ত্রিভুজ। এখন আমরা লিখব হচ্ছে এনআর ফরম্যাটে প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে এনআর ফরম্যাটে কিভাবে প্যাসকেলের ত্রিভুজটাকে লেখা হয়, এনআর ফরম্যাটে। আসুন ঠিক আছে, দেখো সো এনআর মানে কি, আমি আবারও বলতেছি, এন হচ্ছে আমার যেই দ্বিপদী রাশি তার ওই পাওয়ারটা, উপরে পাওয়ারটা হচ্ছে এন, আর আর কি, আর হচ্ছে পদের অবস্থান। পদের অবস্থান কত থেকে শুরু হয়, পদের অবস্থান 0 থেকে শুরু হয়, ঠিক আছে? একটু মাথায় রাখো। এবার আসলে আমরা 1, ফার্স্টে তো 1 থাকে, তো এই ফার্স্ট ওয়ানের জন্য এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 0, এন হলো 0 না? আমরা ফার্স্ট যদি 1 লিখতে চাই এনআর ফরম্যাটে কি লিখবো, 0 আর কত, আর কত, একটাই, এখানে তো একটা পদই বসে, যখন একটা পদ থাকে তখন আর এর ভ্যালু 0 না, কারণ ফার্স্ট একদম পদের জন্য তো আমার আর এর ভ্যালু 0 থেকে শুরু হয়। আলটিমেটলি পুরো জিনিসটা হচ্ছে আমাদের 0 0, দেখো বুঝছো কিনা, 0 0। এবার আসো n ইজ ইকুয়াল টু 1 এর জন্য যে 1 1 পাই, n এর ভ্যালু এখন কত, n এর ভ্যালু 1। সো একটু পাশে লেখো 1, এটা এই 1টা কার জন্য, প্রথম পদের জন্য, প্রথম পদের আর কত ভাইয়া, 0, প্রথম পদের আর কত, 0, শেষ। আরেকটা পদ আসে না, n এর ভ্যালু তো এখনো সেম। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের ক্ষেত্রে আর এর ভ্যালু কত, 1, তো এটা পাচ্ছি আমরা 1 1। দেখো বুঝছো কিনা, বুঝছো, আস্তে আস্তে বুঝবা। n ইজ ইকুয়াল টু 2, এখন আসবে n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। এখন n ইজ ইকুয়াল টু কত ভাইয়া, 2 হয়ে যাবে। তুমি প্রত্যেকটা জায়গায় 2 লেখো, আগে লিখলা, আচ্ছা। তারপর দেখো পদের অবস্থান আবার 0 থেকে স্টার্ট হবে, 0 1 2, এর ক্ষেত্রে যাবে 0, এই ক্ষেত্রে যাবে 1, এই ক্ষেত্রে যাবে কত, 2, বুঝছো কিনা বলো। এবারে এর মান 3, তুমি প্রত্যেকটা জায়গায় 3 বসাও, 3 বসাইলা, 0 থেকে শুরু হবে তাই না, 0 1 2 3। দেখো ত্রিভুজ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। 4 এর ক্ষেত্রে আসো, এখানে তুমি 4 4 4 4 4,
0 থেকে শুরু হবে 1 2 3 4। দেখুন বুঝছো কিনা। তাহলে এখানে আমাদের n এর ভ্যালু কত? আগের মতো n এর ভ্যালু 1, এটার ক্ষেত্রে n এর ভ্যালু সরি এখানে ছিল 0, এখানে 1, তৃতীয়টার ক্ষেত্রে n এর ভ্যালু 3, n এর ভ্যালু সরি n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2, এই ক্ষেত্রে n এর ভ্যালু কত? 3, এই ক্ষেত্রে কত? n এর ভ্যালু হচ্ছে 4। দেখো বুঝছো কিনা। আমরা এখন nr ফরম্যাটে এটাকে নিয়ে গেলাম, ঠিক আছে। এতক্ষণ ছিল আমাদের নর্মাল প্যাসকেলের ত্রিভুজ, এখন হচ্ছে nr ফরম্যাটে প্যাসকেলের ত্রিভুজ হয়ে গেছে। এখন আমি যদি বলি যে ভাই তাহলে এনসিআর ফরম্যাটে কি হবে, এনসিআর ফরম্যাটে তাহলে প্যাসকেলের ত্রিভুজটা কি হয় দেখো। মজা না? আসলে কিছু মজা, এগুলা খুবই মজা। আচ্ছা দেখো, এখন প্যাসকেলের ত্রিভুজটা হবে যে এনসিআর ফরম্যাটে। এখন হচ্ছে আমরা জাস্ট এক ধাপ করে আগাবো। এখন আসবে হচ্ছে আমাদের এনসিআর ফরম্যাটে প্যাসকেলের ত্রিভুজ। আসো শুরু করো। এই এই যে প্যাসকেলের ত্রিভুজটা আঁকছি এনআর ফরম্যাটে, এখন আমরা এনসিআর এ যাচ্ছি। এটাকেই জাস্ট আমি এখন আবার এখানে লিখবো, এনসিআর দিয়ে লিখবো। দেখো কি হবে বলো। ফার্স্টে হবে 0 C 0 বুঝছো, 0 C 0। এবারে কত হবে 1 C 0, এখানে হবে 1 C 1। এরপরে হবে 2 C 0, এখানে হবে 2 C 1, এখানে হবে 2 C 2, এখানে হবে 3 C 0, 3 C 1, 3 C 2, 3 C 3। কত হবে 4 C 0, 4 C 1, 4 C 2, 4 C 3, 4 C 4। দেখো এটা হচ্ছে এনসিআর ফরম্যাটের জন্য প্যাসকেলের ত্রিভুজ। সো আলটিমেটলি একই জিনিস, সব জায়গায় একই জিনিস, খালি ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে, একটা করে জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে। এই জন্য জাস্ট ফরম্যাটটাকে মনে রাখতে হবে। এবং আমরা তো এনসিআর এর কিছু বেসিক সূত্র আছে, ওগুলো তো জানি যে NC0 ক্ষেত্রে কত হয়। NC0 ক্ষেত্রে যেমন 1 হয়, তারপর NCN সেটাও 1 হয়, বাট এ কিন্তু NC1 কত হয়। NC1 যেমন মনে করো আমরা যদি বলি NC1 বা NC1 এর অ্যাকচুয়ালি ভ্যালু কত 1 আসে না। হ্যাঁ, NC1 এর ভ্যালু তো 1 আসে। আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি কিছু সূত্র, এবং এই সূত্রগুলা সূত্র বলতেছি, এগুলো হচ্ছে জাস্ট কিছু নিয়ম। এই নিয়মগুলো একটু জেনে রাখা লাগবে। আমরা নেক্সটে কি পড়বো একটু দেখে নিই। বাট আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এরপরে দেখা শুরু করব। আচ্ছা, এখন আমরা একটু সূত্রটা ডেরিভেশনে চলে যাই। মনে করো আমাদের এইটা অতটা লাগবে না, বাট আমরা তারপরে দেখলাম আমরা এটাকে নিয়ে একটু আপাতত কাজ করি, ঠিক আছে। আমরা ওই ত্রিভুজটাকে রেখে এই ত্রিভুজটা আপাতত মুছে দিই, এখন আমরা দেখো, আমরা তো কিউব পর্যন্ত জানি যে কিউব পর্যন্ত মানে সূত্রে মুখস্থ থাকে, ওটা তো আমার বলা লাগে না। কিন্তু যখন আমাদের পাওয়ার 4 হয়, 5 হয়, 6 হয়, তখন আমরা এরকম প্যাসকেল ত্রিভুজ ইউজ করি। আমরা এখন পাওয়ার 4 এর জন্য যে কোনো একটা রাশি ধরে ওটাকে একটু বিস্তৃতি করি। চলো মনে করো আমরা লিখবো 1 + y হোল টু দি পাওয়ার 4। সো এটাকে তখন আমরা কিভাবে লিখতে পারি বলো তো ভাই? তখন আমরা কিভাবে লিখতে পারি? এটা তো আমার সহগ, এই যে 5টা পদ আর কি, পাওয়ার 4 আছে, 5টা পদ সংখ্যা, তো জানোই যে পদ সংখ্যা হচ্ছে n+1। সো দেখো আমরা যদি এইটার বিস্তৃতি করতে চাই, আমরা ফার্স্টে শুরু হবে কত দিয়ে? ফার্স্টে শুরু হবে হচ্ছে আমাদের 4 0 দিয়ে, রাইট, এবং y টু দি পাওয়ার 0 হবে। কিভাবে মনে রাখবা? সহগ তো লিখবাই, আর আমার যে চলকটা থাকবে, চলকের উপর পাওয়ার 0 দিয়ে বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিবা, তাইলেই হবে। সো 4 0 হলো প্লাস, এরপরে আসবে হচ্ছে 4 1, এটা আমরা লিখবো y টু দি পাওয়ার 1। এরপরে আসবে 4 2 y টু দি পাওয়ার 2 বা y স্কয়ার, 4 3, এটা আমরা লিখবো y কিউব। এবার আসবে আমাদের 4 4
তুমি পাইবা হচ্ছে কত y⁴। এই যে এটাই এটাই কিন্তু আমার বিস্তৃতি, এটাই আমার সেই বিস্তৃতি, ঠিক আছে, এটাই কিন্তু আমার বিস্তৃতি। এখন তুমি চাইলে এটাকে আবার এনসিআর নিয়ে যাও, এনসিআর নিলে কি হবে বলো তো, 4c0 y⁴, 4c1 y⁴, 4c2 y², 4c3 y³, 4c4 y⁴। এটা তো বুঝতেছো, এটা তো সহজ ইজি জিনিস, তাই না? তো এইভাবে হচ্ছে কি আমরা মনে করো লিখলাম। এখন এটা লিখলাম 4 এর জন্য, আমরা 5 এর জন্য এটা লিখি চলো। 5 এর জন্য আমাদের বিস্তৃতিটা কি হবে বলো তো, হবে 5 0, এখানে হবে আমাদের 5 1, এখানে হবে আমাদের 5 2, এখানে হবে আমাদের 5 3, এখানে হবে আমাদের 5 4, এখানে হবে আমাদের 5 5। কার জন্য? n = 5 এর জন্য। তা আমরা একটু 5 এর জন্য বিস্তৃতি করি চলো। হ্যাঁ চলো, আমরা এখন একটু ডিফারেন্ট কিছু নিই, মনে করো লিখি 1 + m, 1 + m নিয়ে টু দি পাওয়ার লিখলাম মনে করো 5, ঠিক আছে। তাহলে আসলে আমরা এটাকে এখন 5 ধরে বিস্তৃতি করবো। তাহলে কি শুরু হবে হচ্ছে আমাদের 5 0 দিয়ে, 5 0 m টু দি পাওয়ার 0, আসবে 5 1 m টু দি পাওয়ার 1, 5 2 m², এবার আসবে 5 3 m³, এবার আসবে 5 4, একে আমরা পাবো কত, m টু দি পাওয়ার 4, এবার পাবো 5 5 m টু দি পাওয়ার 5, তাই না? দেখো মিলছে কিনা, হয়েছে না? হয়েছে। আচ্ছা এখন আসো আমরা হচ্ছে লিখি যে মনে করো কিভাবে লেখা যায়। আসো এখন আমরা দেখি হচ্ছে এখানে 4 নিলাম, 5 নিলাম, 6 7 8 তুমি যাই নাও না কেন, এখন আমরা আর এরকম কোনো নাম্বার রাখবো না পাওয়ারে। এখন আমরা ডিরেক্ট একটা ভ্যালু মানে একটা আরবিট্রারি নাম্বার নিয়ে নিচ্ছি, যেটাকে মনে করো আমি n বলে দিই। পাওয়ারটা এখন আমাদের চেঞ্জ হয়ে আর কোনো এরকম ন্যাচারাল নাম্বার হবে না, আমরা এখন একটা জাস্ট আর একটা চলক ধরবো পাওয়ারটাকে, যেটা আমরা জানি না। তো সেইটা সে মনে করো আমি n ধরলাম পাওয়ারটাকে। হ্যাঁ মনে করো n ধরি। আসো আমরা এখন পাওয়ার কত ধরবো, n ধরে। হ্যাঁ পাওয়ার n ধরে। আসো লিখলাম 1 + y হোল টু দি পাওয়ার মনে করো n। একটা জিনিস তুমি খেয়াল করো, যখন আমরা এখানে 1 + y হোল টু দি পাওয়ার 4 এ ছিলাম, আবার এখানে 1 + m হোল টু দি পাওয়ার 5 নিছিলাম, তো আমার স্টার্টিং হচ্ছিল কিন্তু আমার কি দিয়ে, যে 4 0, মানে আমার n টা অলওয়েজ ফিক্সড ছিল, তাই না? সহগের ভ্যালুর ক্ষেত্রে m কিন্তু অলওয়েজ ফিক্সড, কিন্তু r এর ভ্যালুটা 0 1 2 3 4 এভাবে যাচ্ছিল। তো এখনো তো আমার এখানে সেম কাহিনী হবে। কি কাহিনী হবে? আমার n টা সেম থাকবে। তো একদম প্রথম পদের জন্য আমি সহগ পাবো হচ্ছে n 0, তাই না? আর আমাদের চলক যা আছে, চলক শুরু হবে হচ্ছে 0 থেকে। বুঝতে পারছো? চলক আগের মতোই 0 থেকে স্টার্ট হয়েছে, পাওয়ার লিখলাম আর নিচে হচ্ছে প্রথম পদ হিসেবে আমি 0 লিখলাম পদের অবস্থানের জন্য r এর ভ্যালু। তাহলে এরপরে কি হবে? এরপরে হবে হচ্ছে আমাদের n1, এটা পাবো আমরা হচ্ছে y⁴, এরপরে পাবো কি n2, একে আমি পাবো হচ্ছে y²। এরপরটার ক্ষেত্রে কি পাবো? এরপরটার ক্ষেত্রে পাবো হচ্ছে n³ এটার জন্য পাবো হচ্ছে y³। এখন দেখো আমি এখানে কয়টা লিখবো, n4 n5 n6 এরকম n তো আমি জানি না। আগের গেলার জন্য দেখো মানে লাস্ট পদের যে সহগ তা কিন্তু পাওয়ারের সেম হয়। লাস্ট যে পদ সেটা ক্ষেত্রে পাওয়ার আর এই যেটা লিখে রাখো, শেষ পদের ক্ষেত্রে শেষ পদে কি n = r হয়, তাই না? যখন আমি এনসিআর ফর্মুলা লিখতেছি শেষ পদের ক্ষেত্রে n আর r সেম। দেখো 4 4 5 5 n আর r সেম। তো এখানেও এই ক্ষেত্রেও আমি তো n এর ভ্যালুটা আবার জানি না। n এর ভ্যালু যেহেতু জানি না, তো আমি কিন্তু মাঝখানে একটা ডট ডট দিয়ে দিতে পারি, মাঝখানে একটা ডট ডট দিয়ে দিতে পারি। এই ডটের মধ্যে আসলে ওই যে n4 n5 n6 n20 n50 n100 n 1 কোটি আছে, আমি জানি না। তো শেষ পর্যন্ত যেহেতু আমাদের সহগের ক্ষেত্রে শেষ পদের সহগে n আর r টা সেম হয়, তাহলে শেষ পদের সহগে আমি কি লিখতে পারি, n লিখতে পারি না? পাওয়ার আর r সেম, পাওয়ার আর শেষ পদের জন্য যে অবস্থান সেটা তো সেম হচ্ছে, তো n সেম লিখলাম। আর একটা জিনিস খেয়াল করো,
শেষ পদের ক্ষেত্রে আমাদের চলকটা থাকে তার পাওয়ারটাও কিন্তু আমার এই দ্বিপদী রাশি যে রাশি ছিল তার পাওয়ারের সমান হয়। আবার দেখো এই ক্ষেত্রে 1+m⁵ এর ক্ষেত্রে শেষ পদের যে চলকের উপর পাওয়ার তা কিন্তু আমার ওই দ্বিপদী রাশির পাওয়ার। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেম হবে না, শেষ পদের যে চলক থাকবে চলক তো y, চলকের উপর যে পাওয়ারটা ওই পাওয়ারটা কি হবে দ্বিপদী রাশির যে পাওয়ার সেটাই হবে পাওয়ার কত n। তো এখানে কি হবে, এখানে হবে y⁴n। বুঝতে পারছো কিনা দেখো, y⁴n বুঝতে পারার কথা, বুঝতে পারার কথা। আসো এখন এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করি। দেখো আমরা কি জানি, আমরা কিছু জিনিসপত্র জানি যে nc0 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1, nc0 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তুমি চাইলে এই পুরো ব্যাপারটাকে nc তে নিয়ে যেতে পারো। আমরা একটু nc0 তে যাই, nc0 y⁴0, nc1 y⁴1, nc2 y স্কোয়ার, nc3 y কিউব প্লাস ডট 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 প্লাস ncn হোল টু দি পাওয়ার ncn y⁴n। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে nc0 যেটাকে আমি বললাম, nc0 হচ্ছে আমাদের 1, nc0 মানে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে সেটাও 1, সো 1 × 1 ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের 1 আসতেছে, প্লাস nc1 nc1 কত বলো তো, nc1 কত, nc1 হচ্ছে আলটিমেটলি আমাদের n, nc1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের n। তুমি যা খেয়াল করো nc1 মানে হচ্ছে দেখো 4c1, তারপরে হচ্ছে গিয়ে 5c1 তো লিখি নেই, আচ্ছা মনে করো 4c1 যখন আমরা নিচ্ছি তখন আমাদের আলটিমেটলি 4c1 ইজ ইকুয়াল টু কত পাই বলো তো, 4c1 তাই না, ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে হবে শুধু 1 উপরে থাকবে শুধু 4, ইজ ইকুয়াল টু কত 4। আলটিমেটলি nc1 এর ক্ষেত্রে যদি আমি বলি যে nc1 তাহলে কত হবে, এটা n হবে না, nc1 ইজ ইকুয়াল টু n হচ্ছে, দেখো যে 4 এই 4 এখানে হয়ে গেছে, সো nc1 ইজ ইকুয়াল টু হচ্ছে আলটিমেটলি আমাদের n। তো nc1 ইজ ইকুয়াল টু যদি n হয় n, আর এখানে y⁴y হচ্ছে আমাদের শুধু y, প্লাস nc2 এর ভ্যালু আমরা জানি না, সো আমরা কিন্তু একটা জিনিস জানতাম যে ncr, আসো আবার আমরা লিখি ncr ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে কত লিখছিলাম বলো তো, n ফ্যাক্টোরিয়াল বসতে থাকবে, এখানে হবে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা তোমরা জানো কিনা যে ncr হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল বসবে, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, n × n-1 n-2 তাই না, উপরে হচ্ছে আমাদের n × n-1 n-2 এরকম ভাবে জিনিসটা চলতেছে, নিচে বসবে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। সো আচ্ছা এটা নিয়ে আমরা একটু পরে দেখতেছি, বাট বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এনসিআর, যদি আমি বলি এনসিআর বাদ দাও, মনে করো আমরা বলতেছি হচ্ছে 4c2 এর ক্ষেত্রে আমরা কি লিখি, 4 × 4-1 আচ্ছা 3 লেখো এখানে, 4-2, আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের 1 2 3 রাইট, কারণ নিচে যেহেতু আমার 3টা পদ, উপর আমার 3টা পদই থাকবে, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, এই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি জিনিসটাকে দেখো, জিনিসটাকে আমরা বলতে পারি যে 4 × 3 × 2, আর এখানে আমরা যদি বলি 1 × 2 × 3, তো এখানে আমরা আলটিমেটলি আমরা যদি, আচ্ছা জায়গায় তো নাই, কোথায় লিখবো, জায়গায় তো নাই, আচ্ছা দাঁড়া নিচে লিখি, আসো এখানে দেখো মনে করো আছে 4c3, দেখো আমরা একটা জিনিস লিখি 4 × 4-1 × 4-2 তাই না, 4-2 এর নিচে কি হবে 3 2 1 বা 1 2 3 যাই বলো না, আচ্ছা 1 2 3 লিখি, 1 2 3 লিখি, 1 2 3। একটা জিনিসটা হচ্ছে দেখো 4 × 3 × 2, এখানে আমরা লিখবো হচ্ছে 1 × 2 × 3। একটা জিনিস দেখো, আমরা যদি এখানে লিখি যে আমরা যদি এখানে একটা জিনিস লিখি, আচ্ছা এখানে কি লেখা যেতে পারে, এখানে আমরা যদি একটা 1 দেই, এখানে যদি আমরা আরেকটা 1 দেই,
তাইলে বিষয়টা কি এরকম ভাবে লেখা যায় যে 4 × 3 × 2 × 1, মানে এখানে লিখতেছি আমরা হচ্ছে 3 2 1 × 1 লেখা যায়। লেখার আচ্ছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মনে করি এখন যদি আমি উপরে লিখি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অবশ্যই লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যদি লিখি যে 3 ফ্যাক্টোরিয়াল, মনে করে 3 to 1, এই 8 জন্য আমি লিখতে পারি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এই 1টাকে বাদ দাও, এই 1টা আপাতত মনে করো নাই। 3 to 1 এর জন্য আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এখন যদি তুমি ব্রেকেট দিয়ে লেখো n মাইনাস আর, n হচ্ছে 4, আর হচ্ছে 3, তাহলে এই 1কে আমরা লিখতে পারি না যে 4 - 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা? একটা জিনিস খেয়াল করো যে 4 × 3 × 2 × 1 কে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলে দিলাম, তাহলে নিচে আমরা একটু উপরে 1 গুণ করছি না, যেটা 1 গুণ করলাম, তো 3 2 × 1 একটু জিনিসকে আমি আবার 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, লিখলাম 3 ফ্যাক্টোরিয়াল। এখন যে বাকি 1 আছে, 1কে আমরা চাইলে বলতে পারি 4 - 3 ফ্যাক্টোরিয়াল। 4 - 3 কত? 1, 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই, তো এই যে 1 চলে আসে। তো এই ফরম্যাট থেকে আমরা কিন্তু পরবর্তীতে বলতে পারি যে আলটিমেটলি এনসিআর, এর উপরে লিখে দাও, এনসিআর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইভাবে কিন্তু এই সূত্রটা ডেভেলপ হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই জিনিসটা একটু দেখালাম এক্সট্রা করে তোমাদেরকে, এইটা বোঝানোর জন্য। আসলে আমরা কোথায় যেন ছিলাম, এইটা বোঝানোর জন্য যে এই যে NC2 তাহলে এখন কি হবে? NC2 তাহলে হবে হচ্ছে, এখন আমাদের দেখো 2 না, তাহলে নিচে দুইটা পদ বসবে, 1 থেকে শুরু হয়, 1 × 2, আর উপরে বসবে কি n × n - 1। দেখো বুঝছো কিনা? বুঝছি, ঠিক আছে। আচ্ছা, সো উপরে আমি লিখতে পারতেছি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে আমরা লিখতেছি হচ্ছে কত? 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, ইন্টু হচ্ছে y স্কোয়ার, তারপরে এখানে আমরা লিখতে পারি হচ্ছে n × n - 1 n - 2, আর নিচে লিখতে পারি হচ্ছে 1 × 2 × কত? 3, আর এখানে বলবো আমাদের y কিউব। দেখো মিলতেছে কিনা? এখন দেখো প্লাস ডট 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 ছিল, এখন দেখো NCN y⁴, NCN বা NN এটার ভ্যালু কত? NCN বা NN এর ভ্যালু কত? এটা কিন্তু 1। এই দেখো NCN ইজ ইকুয়াল টু কিন্তু আমরা জানি 1। তুমি 4C4 চিন্তা করো, 4C4 এটা কিন্তু NCN আলটিমেটলি, 4C4 কিন্তু আলটিমেটলি আমাদের কত? ওই 1 থাকে, তাই না? কারণ দেখো একদম প্রথম তুমি দেখবা এই যে ত্রিভুজের n ইজ ইকুয়াল টু যাই নাও, একদম প্রথম পদের সহগ 1, একদম শেষ পদের সহগও কিন্তু 1 থাকে, এটা কিন্তু আমরা জানি। সো আমাদের NC0 1 হবে, NCN ও কি হবে? 1 হবে। বুঝতে পারছো? এজন্য তুমি এটাকে একসাথে লিখতে পারো, যে এখানেও লিখতে পারো NCN, একদম প্রথম পদের সহগ 0, শেষ পদের সহগও 0, সো NC0 ইজ ইকুয়াল টু NCN। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখন 1 বলতে পারি, তো 1 × y⁴n। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি এখান থেকে দেখো হচ্ছে 1 + ny প্লাস n × n - 1 1 × 2 × y স্কোয়ার প্লাস, আসো আবার লিখি n × n - 1 n - 2, আমি পাচ্ছি 1 2 3 2y কিউব প্লাস ডট 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 প্লাস কিউ y⁴n। এই যে শেষ পর্যন্ত আমি যে বিস্তারকৃত একটা জিনিস পাইলাম, এটাই হচ্ছে আমার 1 + y⁴n এর বিস্তারকৃত রূপ। মানে আমরা 1 + y⁴n কে যদি বিস্তৃতি করে আমরা এই পুরা রাশিটা পাই আলটিমেটলি। দেখো বুঝছো কিনা? ইজি জিনিস, এবং ভাইয়া খুব ডিটেইলে বলার ট্রাই করলাম প্রত্যেকটা লাইন। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কি না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা যদি এটা বুঝে থাকি, এখন আমরা দুটো এক্সাম্পল করলেই তোমরা বুঝবা যে আলটিমেটলি ব্যাপারটা কত ইজি। আমরা দুটো এক্সাম্পল করি, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল করব। আসো, আমরা সব মুছে দিব এখন, আমরা এখন একটা এক্সাম্পল করব। মুছে দিলাম, ঠিক আছে? এই পাশ থেকে মুছি। তোমাদের কোয়েশ্চেন কিভাবে করবে জানো?
ওদেরকে আমি একটু কোয়েশ্চেনের প্যাটার্নটা বলি যে কোয়েশ্চেন আলটিমেটলি কি করে। কোয়েশ্চেন যে কাজটা করে তোমাকে বলে দিবে যে তুমি দ্বিপদী বিস্তৃতির সূত্র ব্যবহার করে বিস্তৃতি করো, দ্বিপদী বিস্তৃতির সূত্র ব্যবহার করে বিস্তৃতি করো। আবার যদি স্যারের মন মেজাজ ভালো থাকে যে কোয়েশ্চেন করবে, বা স্যার যদি ভালো হয় তাহলে তোমাকে এই কোয়েশ্চেন করবে যে প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে তুমি বিস্তৃতি করো। প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে বিস্তৃতি করা হচ্ছে ইজি, আর সূত্রটাও সহজ, কঠিন বলতেছি না, বাট সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সূত্রটা স্ট্যান্ডার্ড, সূত্র ব্যবহার করে বিস্তৃতি শেখাটাই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের উদ্দেশ্য। এই চ্যাপ্টারের উদ্দেশ্য তোমাকে প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে করা না, যদিও প্যাসকেলের ত্রিভুজটা একটু সহজ, বাট তারপরও তোমাকে কিন্তু সূত্র শিখে কিভাবে বিস্তৃত করতে হয় ম্যাক্সিমাম কেসে বোর্ড পরীক্ষা বা স্কুলের এক্সামে ওইটাই আসবে। বাট এমনি ছোটখাটো 10 নম্বর 20 নম্বর সিটি পরীক্ষাগুলোতে হয়তো প্যাসকেল দিতে পারে প্রথম প্রথম, পরে কিন্তু আর প্যাসকেল থাকবে না, তোমাকে পরবর্তীতে এই সূত্র ইউজ করে ম্যাথগুলো করতে হবে। আসো আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? আসো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, তোমাকে বলা হয়েছে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করো। এটা তোমাদের বইয়ের একটা এক্সাম্পল, ঠিক আছে? খুবই ছোট এবং খুবই শর্ট একটা এক্সাম্পল। আসলে আমরা দেখি, বলছে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করো। দেখো পাওয়ার কত, পাওয়ার কত? হ্যাঁ, পাওয়ার হচ্ছে 5। পাওয়ার 5 মানে আমার এখানে পদ সংখ্যা হবে হচ্ছে 6টা। আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, পাওয়ার 5, পদ সংখ্যা হবে 5 প্লাস 1 দ্যাট ইজ 6। তার মানে 6টা পদ বা 6টা পদের জন্য আমাদের সহগগুলোকে আগে ডিনোট করতে হবে। সহগগুলা কি হবে? সহগগুলো আমরা কিভাবে পাবো? এনসিআর দিয়ে পাবো। 5C0, 5C1, 5C2, 5C3, 5C4, 5C5, এই 5টার জন্য আমরা আলটিমেটলি কিভাবে, 6টার জন্য আলটিমেটলি আমরা কিভাবে সহগগুলো পাই, সেজন্য আমাদের কিন্তু এনসিআর কে আমরা কিভাবে ইউজ করতেছি এটা কিন্তু আমাদের জানা থাকা লাগবে। এবং এই 6টার মধ্যে আমরা কিন্তু প্রথমটা এবং একদম লাস্টেরটার সহগ কত হয় এটা কিন্তু আমরা মুখস্থ জানি। মানে NC0 লিখে রাখো যে NC0 আর NCN দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের সহগ আসে 1, তাই না? সহগ কিন্তু আমাদের আসে 1, বাট মাঝখানে NC2, তারপর হচ্ছে আমাদের NC, আচ্ছা সরি আরেকটা জিনিস আছে তো, মনে করো NC1, এটা কিন্তু আমাদের N, তাই না? মানে আমাদের দ্বিতীয় যে রাশিটা এবং দ্বিতীয় রাশি এবং শেষের আগের পদটা, মানে দ্বিতীয় রাশি বলছি, দ্বিতীয় পদ এবং শেষের পদের আগেরটা, দ্যাট মিনস NC1 এটা তো আমাদের কত? এটা আমাদের সেকেন্ড পদ না? সেকেন্ড পদের ক্ষেত্রে আমরা তোমার n এর ভ্যালু যেটা পাচ্ছি, মানে সহগ যেটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট যেই পাওয়ার ইউজ করতে বলে সেইটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদের ক্ষেত্রে, ঠিক আছে? এবং মনে করো পাওয়ার যদি 5 হয় তাহলে আমাদের পদ সংখ্যা 6, পদ সংখ্যা যদি 6 হয় তাহলে 5 নাম্বার যে পদটা ওইটার যে সহগ সেটাও হবে আমার এই পাওয়ারটা, তাই না? সো এটাকে আমরা কিভাবে বলতে পারি? ওইটাকে আমি বলতে পারি হচ্ছে NCN-1। NCN কত? NCN মানে হচ্ছে একদম শেষ পদ, তাই না? NCN হচ্ছে আমার একদম শেষ পদ, তাই না? মনে করো এখানে যদি 5 বলি পাওয়ার, তাহলে 5C5 হচ্ছে আমার একদম শেষ পদ। তাহলে 5C5 এর আগেরটা কত? 5C4, 5C পদ কত হবে? NCN-1, 5C5-1, তাহলে ওইটার ভ্যালু কিন্তু আমাদের হবে n। বুঝতে ব্যাপারটা যদি বুঝে না থাকো তাহলে এখন এক্সাম্পলে আসা আমরা বুঝি। আসা আমরা সলভ করি। সলভের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ফার্স্টে আসবো 5C0 থেকে। আমরা প্রথমে NC0 থেকে শুরু করে দিই, ঠিক আছে? আমরা NCR ফর্মেটে লিখবো এখান থেকে সব 5C0 ইন্টু y টু দি পাওয়ার 0 ছিল, y হচ্ছে 3x, এই বান্দা হচ্ছে আমাদের এখন y, তাই না? এই বান্দা হচ্ছে আমাদের এখন y। আমি এখন 3x নিয়ে কাজ করব। 3x হোল টু দি পাওয়ার কত? 0। এরপর আছে আমাদের 5C1, এরপরে কি হবে? 3x টু দি পাওয়ার 1। আসো 5C
2 3x পাওয়ার কত হবে হোল স্কোয়ার 5c3 3x টু দি পাওয়ার কিউব 5c4 3x to the power 4 5c5 3x to the power 5 দেখো পেয়ে গেছি না 3x to the power 5 আচ্ছা এখন দেখো এই পুরাটা জায়গা থেকে সহগ তোমার খুব কমই ম্যাথ করে বের করতে হবে তুমি সব মুখস্থ করে রাখবে দেখো এটা আমাদের ফার্স্ট পদ না ফার্স্ট পদ বা NC0 আর কি 5C0 NC0 এর ক্ষেত্রে সহগ কত থাকে 1 থাকে ভাই তেমনি করে 5C5 এটারও সহগ হবে হচ্ছে 1 তাহলে আমার এই দুইটার সহগ কখনো NCR এর সূত্র গিয়ে মিলানো লাগতেছে না মুখস্থ থাকতেছে এরপর দেখো 5C1 হচ্ছে আমার সহগ হবে 5 মানে NC1 এর সহগ হয় হচ্ছে n তো 5C1 এর সহগ যদি 5 হয় 5C4 এর ক্ষেত্রে কত হবে 5C4 এর ক্ষেত্রেও 5ই হবে তাহলে আমরা মাঝখানে মাথা ব্যথা হচ্ছে এই দুইটাকে নিয়ে তাই না এই দুইটাকে নিয়ে হচ্ছে আমাদের একটু মাথা ব্যথা থাকে বুঝতে পারছি আমাদের হচ্ছে এই দুইটাকে নিয়ে একটু মাথা ব্যথা থাকে আর দুইটা আমরা জানি 10 হবে দুইটাই 10 হবে এটাও 10 এটাও 10 বাট তারপরও আমাদের কিন্তু প্রথম দুইটা শেষ দুইটা মুখস্থ থাকবে এটা রাখবাই হ্যাঁ আসো আমরা করি তো আমাদের প্রথমটার ক্ষেত্রে 5C0 তো আমরা বলতেছি কত 5C0 হচ্ছে আমাদের 1 আর 3x to the power 0 এটা আলটিমেটলি আমাদের 1 হয়ে যায় আমাদের পুরো এই রাশিটাই মানে পদটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কত 1 প্লাস 5C1 হচ্ছে 5ই থাকে তাই না সো 5 ইনটু কত বলবো ভাইয়া 3x 3x to the power 1 তো 3xই হয় 5C2টা আমরা জানি 10 তারপর আমরা বাইর করব নিচে আছে 2 তার মানে হবে হচ্ছে 1 গুণ 2 2 তে গিয়ে থেমে গেল নিচে দুইটা পদ উপরেও দুইটা পদ 5 যেহেতু আছে 5 দিয়ে স্টার্ট হবে আমাদের উপরে 5 ইনটু 4 আচ্ছা 5 ইনটু 4 না দিয়ে 4 তো বুঝতেছো কেন 5 ইনটু 5 মাইনাস 1 আর কি ইনটু 3x স্কোয়ার কে আমি বলতে পারি হচ্ছে 9x স্কোয়ার 3x হোল স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার ঠিক আছে আচ্ছা এরপর আমরা বলবো হচ্ছে 5C3 আমি কি বলতে পারি 1 ইনটু 2 ইনটু 3 আর উপরে কি হবে বলো তো উপরে হবে হচ্ছে তিনটা পদ 5 ইনটু 4 ইনটু 3 তার মানে 5 ইনটু 5 মাইনাস 1 ইনটু 5 মাইনাস 2 আবার এখানে হবে আমাদের 3x কিউব তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে 27x কিউব লিখতে পারি বেড়া লিখতে পারি এবারে 5C4 এর ভ্যালু কিন্তু আমাদের এই মানে সহগটা 5 আসে তাই না এটা কিন্তু আমরা জানি একদম শেষ পদের আগের পদের সহগ হয় হচ্ছে আমাদের মেইন যে পাওয়ারটা থাকে ওইটাই তো আসো আমরা লিখি 5 কি লিখবো 3x to the power 4 মানে হচ্ছে আমাদের 81x to the power 4 5C5 মানে আবার 1 সো 1 তো লেখা লাগবে না 3 to the power 5 আচ্ছা 3 to the power 5 কত আমার মুখস্থ নেই নাকি আছে 3 to the power 5 হচ্ছে 243 আচ্ছা জায়গা আছে না নাই আছে লিখি 243 x to the power 5 আচ্ছা এবার আমরা একটু হিসাব করি এখানে আমি পাবো হচ্ছে 1 প্লাস 15x প্লাস আসো এটা তো আমরা জানি যে 2 দিয়ে কাটা গেলে থাকে 10 তাহলে 10 আসতেছে আর 90x স্কয়ার তাই না 90x স্কয়ার প্লাস 270 x কিউব প্লাস 405 x to the power 4 প্লাস 243 x to the power 5 দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝলাম না এক্সাম্পল কিন্তু খুব ইজি ঠিক আছে এটা যদি আমরা বুঝি এখন আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই নেক্সট এক্সাম্পলটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2 1 প্লাস 2/x হোল টু দি পাওয়ার 8 এটাকে বিস্তৃতি করতে বলছে তো বিস্তৃতিতে ফার্স্টেই আমরা দেখবো হচ্ছে চলকটাকে আমরা y ধরে নেই রাইট তো 2/x পুরোটাই হচ্ছে আমাদের এখানে চলক হ্যাঁ আচ্ছা
তো আসলে এখন আমরা স্টার্ট করবো হচ্ছে আমার পাওয়ার 8 এর জন্য। পাওয়ার 8 এর জন্য আমরা কি কি পাচ্ছি? পাওয়ার 8 এর জন্য আমরা পাবো হচ্ছে 9টা পদ, তাই না? 9টা পদ পাচ্ছি। আসো লেখা শুরু করে দিই। ফার্স্টে হবে হচ্ছে আমাদের 8c0, 8c0 ইন্টু কত 2/x হোল টু দি পাওয়ার 0। আসো এবার আমরা পাই হচ্ছে 8c1, c1 এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2/x হোল টু দি পাওয়ার 1। এবার আসবে 8c2, আসবে 2/x হোল স্কোয়ার প্লাস 8c3 2/x হোল কিউব, 8c4 2/x হোল টু দি পাওয়ার 4, তাই না? 8c5 2/x হোল টু দি পাওয়ার 5, 8c6 2/x হোল টু দি পাওয়ার 6, 8c7 8c7 কত আসে? 8c7 2/x হোল টু দি পাওয়ার 7, 8c8 2/x হোল টু দি পাওয়ার কত? 8। আচ্ছা দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো না? আমরা কিছু করি না, আমরা জাস্ট ওই সূত্র অনুযায়ী বসাইতেছি আর কিছু করিনি। আচ্ছা এখন আমরা তো জানি, দেখো এখানেও সেম জিনিস, প্রথম পদ শেষ পদ দুইটার ক্ষেত্রে আমার সহগ আসবে 1। nc0 ncn ইজ ইকুয়াল টু কত? ওই যে ইজ ইকুয়াল টু 1 লেখা আছে, হ্যাঁ। আবার দ্বিতীয় পদ এবং শেষ পদের আগের পদ দুইটার ক্ষেত্রে আমার সহগ আসতেছে হচ্ছে আমাদের 8, মানে আমার যে পাওয়ারটা দেওয়া থাকবে ওইটাই, হ্যাঁ। আর মাঝখানের গুলা নিয়ে আমাদেরকে আর কি মাথা ব্যথা করতে হবে। আসো এখন আমি ক্যালকুলেশনে আর তেমন যাব না, আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এভাবেই ভাঙ্গাবা, এভাবে ভাঙ্গায় পরে হচ্ছে তোমাদের ম্যাথগুলো করতে। আচ্ছা আমি আরেকটা লাইন করে দিই, বাকি লাইনটা তোমরা এসডব্লিউ করে নিও। ফার্স্ট এটা তো 1 হয়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? ফার্স্ট এটা 1 হয় আমরা সবাই জানি। 8c1 এটা হবে 8, এটা হবে আমাদের 2 কত x। আচ্ছা হইল প্লাস 8c2 এটা হবে হচ্ছে আমাদের 1 2, এটা হবে আমাদের 8 × 7, আর এখানে আমরা পাবো হচ্ছে 4/x², তাই না? 4/x² পেলাম প্লাস 1 2 3 8 7 6, আর এখানে আমরা পাবো হচ্ছে 8/x³, তাই না? x³ পাইলাম প্লাস আসো 1 2 3 4, এখানে আমরা পাবো হচ্ছে 8 7 6 5, আর আমরা এখানে পাবো হচ্ছে 16/x⁴। বুঝছো? তারপর আবার কি পাবো? তারপর পাবো হচ্ছে আমরা 1 2 3 4 5 8 7 6 5 4, এখানে পাবো হচ্ছে আমরা 32x⁵। তো এভাবে করে তোমরা হচ্ছে বাকি তিনটা আছে, তিনটা করে নিবা, তিনটা করে নিয়ে তোমরা জাস্ট নর্মালি হিসাব নিকাশ করবে। আচ্ছা কোয়েশ্চেন মাঝে মাঝে তোমাদের সিকিউতে দেখবে এরকম ভাবে করবে যে এ একটা কোয়েশ্চেন দিয়ে দিবে, হ্যাঁ, যে 1 + 2x হোল টু দি পাওয়ার মনে করো 8, এই কোয়েশ্চেনটাই দিচ্ছে তোমাকে। জানো কি বলবে কোয়েশ্চেনে? তোমাকে বলবে এই বিস্তৃতিটা করে আর কি, মানে ফার্স্টে বিস্তৃতি করতে বলবে, বিস্তৃতি করে x⁴ এবং x⁷ এর সহগ কত বের করো। হ্যাঁ তোমাকে বলবে যে এই বিস্তৃতি থেকে x⁴ এবং x⁷ এর সহগ কত বের করো। হ্যাঁ সহগ কত বের করো, এভাবে বের করতে বলতে পারে। আচ্ছা 2/x, তাই না? বুঝছো? তোমাদের কোয়েশ্চেনে কিন্তু এভাবে বলতে পারে। তারপরে অন্যভাবে বলতে পারে যে তোমাকে পাওয়ার 8 দিয়ে দিছে, কিন্তু তোমাকে 8 পর্যন্ত বিস্তৃতি করতে বলবে না, তোমাকে বলবে যে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো। দেখো পাওয়ার 8 মানে হচ্ছে আলটিমেটলি 9টা পদ আসবে আমাদের, আমরা জানি। বাট তোমাকে কোয়েশ্চেনে এত প্যারা দিবে না। কোয়েশ্চেন তোমার প্রতি সদয় যদি থাকে তাহলে তোমাকে বলবে যে এই বিস্তৃতির ক্ষেত্রে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো, ষষ্ঠ পদ পর্যন্ত বিস্তৃতি করো, হ্যাঁ। কিংবা যেটা বললাম যে এক্স এর কোন একটা পাওয়ার, মানে দুইটা এক্স এর পাওয়ার দেবে, x³ কিংবা x⁶, এগুলোর ক্ষেত্রে সহগ কত আসে। জাস্ট তোমাকে এই টাইপের কোয়েশ্চেনটা
করতে পারে। হ্যাঁ, আসলে আমরা একটা ওরকম একটা কোয়েশ্চেন দেখি, একটা এক্সাম্পল দেখি। এই ম্যাথটা তোমরা কমপ্লিট করে নিও, ঠিক আছে? এই ম্যাথটা আমরা করতেছি না, এক্সাম্পল 3-তে যাই চলো। দেখো দ্বীপ ও দ্বীপশ্রীতি কিন্তু খুবই ইজি। হ্যাঁ, তোমাকে আমি যে সূত্র একটা লিখে দিছি, ওই একটা সূত্র যদি তুমি ঠিকঠাক মতো মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু দ্বীপ ও দ্বীপশ্রীতি আসলে কোনো চ্যাপ্টারের মধ্যেই পড়ে না, খুবই ইজি একটা চ্যাপ্টার। আসো আমরা নেক্সট ম্যাথে যাই, যে ওই সহগ নির্ণয়ের ম্যাথ আর কি। মনে করো এক্সাম্পল 3, এক্সাম্পল 3-এ আসো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 পাওয়ার মনে করে দিল 8 এর বিস্তৃতিতে, এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 6 এর সহগ বের করো। ঠিক আছে, তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার জন্য এই ম্যাথটা কত সহজ করে দিয়েছে। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এই ম্যাথটা যখন তুমি বিস্তৃতি করবা তখন তোমার 9টা পদ আসার কথা, আমরা জানি 9টা পদ আসবে। হ্যাঁ, কারণ পাওয়ার কত আছে, পাওয়ার দেওয়া আছে 8, কিন্তু তোমাকে বলছে যে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 6 এর সহগ বের করতে। তুমি একটা জিনিস খেয়াল, ভিতরে এক্স স্কোয়ার আছে, তার মানে তোমার এক্স টু দি পাওয়ার 6 এর সহগ বের করতে এক্স টু দি পাওয়ার 6 পর্যন্ত, মানে 7 নাম্বার পদ পর্যন্ত আসা লাগবে না। ঠিক আছে, মানে 7 না বলছি 6 নাম্বার পদ পর্যন্ত আসা লাগবে না। এখানে তো তোমার 9, সরি হ্যাঁ 7 নাম্বার পদ, হ্যাঁ 8 আছে যেহেতু 9টা পদ আসবে, তার মানে এক্স টু দি পাওয়ার 6 বের করতে তোমার 7 নাম্বার পদ পর্যন্ত আসা লাগবে না। তুমি 3টা পদ বের করলে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা যে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত। কিভাবে দেখো, কারণ ভিতরে একটা স্কোয়ার আছে। আসো আমাদের ফরম্যাটটা হচ্ছে, আমাদের দ্বিপদী ফরম্যাটটা ছিল কিন্তু 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, তাই না? তার মানে 1 থাকবে, একটা প্লাস থাকবে এবং ওয়াই থাকবে, হোল টু দি পাওয়ার এন থাকবে। সো এখানে কিন্তু প্লাস না, এখানে আছে মাইনাস। তো আমরা যে কাজটা করব, মাইনাসটাকে প্লাসে কনভার্ট করব আগে। সো আসো করি, এটা প্লাস দিলে ভিতরে একটা মাইনাস চলে আসবে, এবার 4 এর পুরোটার উপর এখন পাওয়ার, এটা এখন মিলছে না? প্লাস মাইনাসে মাইনাসই হয়, জাস্ট এটা প্লাস দিয়ে আমি কি মাইনাস করলাম। তাহলে এখন আমাদের ওয়াই কে, ওয়াই হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4, এ হচ্ছে আমার কত, এ হচ্ছে আমার ওয়াই। সো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 8 এর একটু আগে তো করলাম ওই ম্যাথটাই আর কি আলটিমেটলি, ঠিক আছে, জাস্ট মানগুলো ডিফারেন্ট। আসো করি, ফার্স্টে বসবে 8c0 আর ওয়াই টু দি পাওয়ার 0, তাই না? সো মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 0 প্লাস 8c1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 1। ঠিক আছে, আসো 8c2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার প্লাস 8c3 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হোল কিউব প্লাস ডট 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 ডট। আমি আর করবো না, কেন করবো না? দেখো 1 2 3 4, 4টা পদ বের করা লাগছে আমার, কিন্তু যেই দুইটা সহগ বের করতে বলছে দুইটা সহগ অলরেডি বের হয়ে গেছে। আমার দরকার কি সব বিস্তৃতি করার, আমি জাস্ট 4টা করে কিন্তু বের করতে পারবো, আমার বাকি 5টা করাই লাগতেছে না। আসো হিসাব করো, এখানে তো আমরা অলওয়েজ ফার্স্টে 1 পাবো, প্লাস 8c1 এর সহগ কিন্তু 8। সো 8, এই দেখো একটুকের জন্য আমি পাচ্ছি 8, আবার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো প্লাস মাইনাস আমি একটা মাইনাস বসাতে পারি না, মাইনাস 8 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 বসাতে পারি, বসাইতে পারি, প্লাস 8c2কে আমরা এখন একটু বের করতে হবে। 8c2কে আমরা বের করে আসো, 8c হবে কিন্তু 8 ইন্টু 7 1 ইন্টু 2 হয়ে গেল। আর এখন দেখো মাইনাস আর স্কোয়ার তো প্লাস হয়ে যাচ্ছে আলটিমেটলি, আর এখানে কি হবে, এক্স স্কোয়ার ভিতরে আছে, তার উপর আবার যখন স্কোয়ার দেবো এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আমাদের এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 হলো 4 স্কোয়ার, মানে আবার কত, এই যে 16 হয়ে যাচ্ছে, বুঝছো কিনা বলো? এবার আসে 8c3 মানে হচ্ছে নিচে হবে 1 2 3, এখানে হবে 8 7 6। সো মাইনাস হোল কিউব মানে একটা মাইনাস থেকে যাবে, এখন আবার একটা মাইনাস থেকে যাবে, এখানে আমরা লিখবো হচ্ছে
2 × 3 কত 6, এই যে 6 হয়ে গেছে। 4 কে কিউব করে তুমি পাবা হচ্ছে কত 64 প্লাস ডট 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 ডট। তুমি চাইলে প্লাস মাইনাসে এখানে একটা মাইনাস বসাই দিতে পারো, আবার মাইনাস বসাই দিতে পারো, একই জিনিস। ঠিক আছে, আসো আমরা একটু আবার হিসাব করি। এখানে আমরা পাচ্ছি 1 - 2x², তাই না? 4 আর 8 কাটা গেলে প্লাস এখান থেকে তুমি পাবা হচ্ছে 4 সাথে 28 পাচ্ছি। আমরা এখান থেকে কত পাচ্ছি বলো তো? এখান থেকে আমরা 2 কে যদি 8 দিয়ে ভাঙি 4, তাহলে 4 সাথে 28, আবার নিচে আছে 16। হ্যাঁ, নিচে আছে 16, তাই না? নিচে আছে 16 আছে, হ্যাঁ 16 আছে। 28/16 x⁴ মাইনাস, এখানে কে কে কাটা যায় বলো তো? এখানে আমাদের 2 কে 6 দিয়ে ভাঙলে 3, 3 এর সাথে 3 কাটা গেলে 7 8 56 থাকে। তো আমাদের এখানে আমি পাচ্ছি 56/64 x⁶ প্লাস ডট ডট ডট। এখন এদেরকে আমরা একটু আবার যদি কাটাকাটি করে লিখি, পাচ্ছ হচ্ছে 1/2x² প্লাস, এদেরকে আমরা কি দিয়ে ভাঙবো বলো তো? এদেরকে যদি আমরা 4 দিয়ে ভাঙি তাহলে 7/4 আসে এখানে। 7/4 x⁴ মাইনাস, এখানে আমরা কি পাবো বলো তো? এখানে আমরা যদি 8 দিয়ে ভাঙি তাহলে পাবো 7/8 x⁶ প্লাস ডট ডট ডট। এখন দেখো, তোমাকে বলছে যে এই বিস্তৃতিতে x³ এবং x⁶ এর সহগ কত। আমি বিস্তৃতি করে কিন্তু x³ এর কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। কোন অস্তিত্ব খুঁজে পাচ্ছ এখানে? কত x³ আছে? নাই। তো x³ যেহেতু নাই, x³ এর সহগ 0, সিম্পলি 0। এখন x⁴ সহগের মান চাইছে। x⁴ সহগ কত? x⁴ সহগ x⁶ এর সহগ হচ্ছে -7/8। সো আমরা এখানে দুইটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। সুতরাং লেখো x³ এর সহগ, x³ এর সহগ হচ্ছে কত ভাইয়া? 0। আবার x⁶ এর সহগ কত পাইছি বলো তো ভাইয়া? -7/8। এই দেখো -7/8। অ্যান্সার শেষ, অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার হয়ে গিয়েছে। এটাই অঙ্ক, ঠিক আছে? এটাই ম্যাথ, এটাই ম্যাথ। ওকে, খুবই ইজি, খুবই ইজি। আসো, এরপর আমরা যে ম্যাথটা করব, আমরা এটা মুছে দিলাম, 4 নাম্বার ম্যাথে চলে যাব। শোনো, দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা কি জানো? দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি মানে সূত্র কিন্তু একটাই, সূত্র মেইন ভাঙানোর সূত্র একটাই, আর যে এনসিআর এর কিছু নিয়ম টিয়ম আছে। তো ওগুলা বাদে দ্বিপদী বিস্তৃতি জাস্ট এই একটা সূত্র দিয়ে 1000টা ম্যাথ করা যায়। বুঝতে পারছো? মানে মনে করো তোমার স্কুল আশেপাশে আর অনেক স্কুল আছে, বা তুমি যখন বেসিক্যালি টেস্ট পেপার খুলবা বা গাইড খুলবা, তখন দেখবো বহুত স্কুল আছে, অনেকগুলো বোর্ড, অনেক স্কুল, ক্যাডেট কলেজ, হাবি যাবে অনেক। তো যারাই দেখবা না কেন যে দ্বিপদী বিস্তৃতি থেকে কোশ্চেন করতেছে, তাদের ক্ষেত্রে মানে একই টাইপের কোশ্চেন, সবার একই টাইপেরই কোশ্চেন। একটা পদ দিয়ে দিচ্ছে বা একটা দ্বিপদী রাশি দিয়ে দিচ্ছে, একই বলছে যে বিস্তার করো। বিস্তার করাটাই মেইন কাজ আসলে। বিস্তার করা থেকে বিভিন্ন টাইপের ম্যাথ আসতে পারে। যেমন আমরা একটা টাইপ দেখলাম যে x³ এবং x⁶ এর সহগ কত, এর সহগ বের করে একটা ম্যাথ আসলো। তারপরে তোমাকে তো এমনিতে বলবে যে বিস্তার করো হয় প্যাসকেল দিয়ে, নয় এই সূত্রটা ভেঙে ম্যাথগুলো করো। তারপর আবার একটু বড় দেখবা যে এক টাইপের ম্যাথ আসবে, সেখানে হচ্ছে এক্স বর্জিত পদ। মানে তুমি ভাঙা দেখবা যে কোন একটা পদ আছে, পদের মধ্যে কোনো এক্স নাই, তাহলে ওটা হচ্ছে এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদ। সো কোয়েশ্চেনে বলবে যে এই দ্বিপদী রাশিটাকে ভেঙে এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ কোনটা বের করো। ওটা আলটিমেটলি তোমাকে বিস্তার করে বের করতে বলতে হচ্ছে। সো এই টাইপের ম্যাথ দেখবে সব জায়গায় ঘুরে ফিরে আসছে। সো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা আসলে খুবই ছোট এবং ওয়ান কাইন্ড অফ অনেক সহজ একটা চ্যাপ্টারের মধ্যে পড়ে। বাট এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় আসতেছে, তোমাদের এক্সামেও, মানে স্কুলের এক্সামেও আসবে, টেস্টেও আসবে, সব জায়গাতেই আসবে। সো ভালো মতো করতে হবে, ঠিক আছে? যেটা বলার ছিল। আচ্ছা, তোমরা আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাই। ম্যাথটা হচ্ছে তোমাদের 10.1 এর ম্যাথ। হ্যাঁ, তোমাদের বইয়ের ম্যাথ, এটা তোমাদের বইয়ের 3 নাম্বার ম্যাথ। আসলে আমি এই ম্যাথটা দেখাই দিই, তাহলে আর হয়তো বা লাগবে না। 1 + x² হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে
প্রথম 4টি পদ বের করো। হ্যাঁ, এর ভিত্তিতে প্রথম 4টি পদ বের করো। উক্ত ফলাফল দিয়ে উক্ত ফলাফল ব্যবহার করে কি বলছে 1.10, আচ্ছা বলছে যে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর মান বের করো। হ্যাঁ, মান বের করো। কোশ্চেনটা দুইটা পার্ট। ফার্স্ট পার্টটা হচ্ছে যে তোমাকে এই যে রাশিটা দিছে পাওয়ার 8 দিয়ে এটার একটা বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি তুমি 1 2 3 4 4টা পদ বের করবা। 4টা পদ বের করে রাখবা, ঠিক আছে? বের করার পরে উক্ত ফলাফল মানে এই যে বিস্তৃতি পাইলা এটাকে তুমি এখন ইউজ করবা। ইউজ করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত আসে আলটিমেটলি এভাবে বের করবা। আমরা দেখি যে ম্যাথটা কিভাবে করতে হয়, আমরা একটু দেখি, দেখলেই বুঝবে। আরে খুব কঠিন তেমন কিছু না, খুবই সহজ একটা ছোট্ট ম্যাথ। আসো সলভ। মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সবই হচ্ছে গিয়ে তোমার 3-4 লাইনের হাইয়েস্ট, বাট বিভিন্ন ভাবে কোশ্চেন করে দেখে স্টুডেন্টরা মনে করে যে হ্যাঁ এটা কি নাকি, আমি কিছুই না, 3-4 লাইনের ম্যাথ সবগুলো ইজি। আসো সলভ করি। 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8। আসো এটাকে যদি বিস্তৃতি করি আমাদের কি আসবে 8c0 আর এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এখন y, সো এক্স স্কোয়ারের উপর আমাদের 0 থাকবে, প্লাস 8c1 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1, 8c2 এক্স স্কোয়ার হোল স্কোয়ার, 8c3 এক্স স্কোয়ার হোল কিউব। দেখো আমাদের 4টা পদ বলছে না, 4টা পদ কিন্তু হয়ে গেছে, 1 2 3 4 4টা পদ বের করে ফেলছে, আমাদের আর লাগবে না। কোশ্চেন যা বলছে আমাদেরকে ওইভাবে আগাইতে হবে। ফার্স্টেরটা তো 1 আসে, এখানে তুমি পাবা 8x স্কোয়ার, কারণ আমাদের দ্বিতীয় পদের সহগ অলওয়েজ পাওয়ারের সমান হয়, প্লাস 8c2 হচ্ছে কত বলো তো ভাইয়া? 8c2 হচ্ছে আমাদের 8 × 7 ডিভাইডেড বাই 1 × 2, সো 4 7 28, সো 28x টু দি পাওয়ার 4, প্লাস 8c3 কত বলো তো? 8c মনে মনে করো এখন থেকে, 8c3 হচ্ছে 1 × 2 × 3, নিচে 1 × 2 × 3 আছে, উপরে কত আছে 8 × 7 × 6, তাহলে 2 এর সাথে 6 কাটাকাটি করলে 3 এর সাথে নিচে 3 কাটাকাটি করলে 3 চলে যায়। বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে 8 × 7, 7 8 56 হচ্ছে আমাদের 8c2 এর ভ্যালু, 56 x টু দি পাওয়ার 8c3 এর ভ্যালু, সরি x টু দি পাওয়ার 6, তাই না? এই ডট 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 দিলাম। আমাদের বলছে না যে 4টা পদ বের করে, যে 4টা পদ আমি বের করে রাখলাম। উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর ভ্যালু। এখন তুমি দেখো এই দুটা কি সিমিলার কিনা। দ্যাট মিনস দেখো 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এটার সাথে 1.01 হোল টু দি পাওয়ার 8 কে তুমি কি কোনোভাবে কানেক্ট করতে পারো কিনা? কানেক্ট করতে পারি এইভাবে যে দুইটার পাওয়ারই সেম। দুইটার পাওয়ার যদি সেম হয় ভাই, তাহলে কি আমরা বলতে পারি না যে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.01? বলতে পারি। দেখো এরপরে কি লিখবো, আমাদের একটা ক্যালকুলেটর লাগবে, রাইট? আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কি আসতেছে বলো তো? আমরা যদি এক্স স্কোয়ারকে রেখে ওই পাশে 1 কে পাঠাই দিই, 1.01 মাইনাস কি 1 আসতেছে আমাদের 0.01, তাই না? তো 0.01 কে আমি যদি এখন বর্গমূল করি বা রুট করি, তাহলে কি আসে বলো তো? রুট ওভার 0.01 আসতেছে আমাদের 0.1, আচ্ছা 0.1 আসে। সো এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের আলটিমেটলি 0.1। এই যে 0.1 পাইলাম না এক্স এর ভ্যালুটা, এই এক্স এর ভ্যালু এখন তুমি এই বিস্তৃতির প্রত্যেকটা এক্স এর জায়গায় বসাবা। কেমনে বসাবা? 1 প্লাস 8 × 0.1 হোল স্কোয়ার প্লাস 28 × 0.1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 56 × 0.1 হোল টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। তুমি ব্যাপারটা বুঝতেছো কিনা? উক্ত ফলাফল, আমাদের ফলাফল ছিল কিন্তু এই লাইনটা, উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর
মান বের করে। আমি এখান থেকে যে মানটা এখন বের করব, ওই মানটাই হচ্ছে আলটিমেটলি আমাদের 1.010^8 হোল টু দি পাওয়ার 8 এর ভ্যালু। আসলে আমরা একটু মানগুলো বসাই। 8 ইন্টু 0.1 হোল স্কোয়ার এটা আসতেছে আমাদের হচ্ছে 1 প্লাস 0.08 প্লাস দেখো 0.1 হোল টু দি পাওয়ার 4 সাথে 28 গুণ আকারে আছে। সো এটাকে যদি আমি লিখি, এটা আসতেছে হচ্ছে আমাদের 2.8 ইন্টু 10^3 প্লাস দেখো 0.1 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 56, এটা আসতেছে আমাদের 5.6 ইন্টু হোল টু দি পাওয়ার -5। আচ্ছা, এখন প্রত্যেকটা জিনিসকে যদি আমি একসাথে যোগ করি, হ্যাঁ, 1 প্লাস 0.08 প্লাস 2.8 ইন্টু 10^-3 যা আসতেছে প্লাস 5.6 ইন্টু 10^-5, এটা হচ্ছে আমাদের হচ্ছে 2.88। হ্যাঁ, সো 2.88 1056। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ABCD এর অ্যান্সার। তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া এটা কিভাবে অ্যান্সার হয়, এখানে তো ডট 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 দেওয়া, এখানে তো আরো অনেক কিছু ছিল, ওগুলো আমরা কেন নিলাম না? তুমি জিনিস খেয়াল করো, এই যে 5.6 ইন্টু 10^5 মানে তুমি যদি এক কথা বলতে চাও 56 ইন্টু 10^6 ছিল এটা, তাই না? 56 ইন্টু 10^6 এই ব্যাপারটাকে মানে 10^6 মানে 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে, মনে করো আমি যদি বলি 2 ইন্টু 10^8, আচ্ছা, বা 3 ইন্টু 10^8 আলোর বেগ, তো এটা মানে কি জানো? 3, এই যে লিখলাম না 3 এর পরে এখন হচ্ছে কি 9টা শূন্য আসবে, ঠিক আছে? 2 3 4 5 6 7, হ্যাঁ, এই যে এরকম করে অনেক বড় একটা নাম্বার আসছে না? সেম টু সেম এখানে তুমি যদি -8 দাও, তোমার এই শূন্যগুলো সব আগে চলে আসবে, মানে 0.0000000 পয়েন্ট সামথিং। সো ওইগুলা তুমি যদি হিসাবে আনো, এই ক্ষেত্রে যদি হিসাবে আনো, এখানে তো আরো অনেকগুলো পদ ছিল, তাই না? এতগুলো 0.00000 না মানে দেওয়া যা না দেওয়া তা কি কথা, আলটিমেটলি তোমার অ্যান্সার 2.88 আসবে। এই জন্য এটাই অ্যান্সার, বুঝতে পারছো? এটাই হচ্ছে এই জন্য আমাদের অ্যান্সার। ওকে, আমরা শেষ একটা বিস্তৃতি করে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আমাদের আজকের ক্লাসটা শেষ একটা ম্যাথ করে শেষ হয়ে যাবে। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, জাস্ট এটা একটা বিস্তৃতি, আমরা একটা জাস্ট বিস্তৃতি করব, বিস্তৃতি করে আমরা ক্লাসটা শেষ করব। আশা করি ক্লাসে যা দেখানো হয়েছে তোমরা হয়তো বা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের 5-এর ক, তোমাদের 5-এর ক। হ্যাঁ, তোমাদেরকে বলছে বিস্তৃতি করো 1 - 2x² হোল টু দি পাওয়ার 7, এটাকে বিস্তৃতি করতে বলছে। হ্যাঁ, কয়টি পদ পর্যন্ত? 4টা পদ পর্যন্ত, 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, 4 পদ পর্যন্ত। হ্যাঁ, করো। আমাদের হচ্ছে এটাকে 1 মাইনাসে আছে, প্লাসে নিতে হবে। সো প্লাসে নাও, খবরদার এটা কিন্তু প্লাসে নিতে হবে অলওয়েজ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। -2x² হোল টু দি পাওয়ার 7, আসো, আর এখানে 7 না তো, হোল টু দি পাওয়ার 7 আসো। এখন আমাদের y হচ্ছে -2x², এই হচ্ছে আমার y। তো লেখো, ফার্স্টে বসবে আমাদের, কে বসবে? ফার্স্টে বসবে আমাদের 7c0 -2x² হোল টু দি পাওয়ার 0। 4 পদ পর্যন্ত না, 4টা পদ লিখবো জাস্ট। 7c1, এখানে কি হবে? -2x² হোল টু দি পাওয়ার 1, 7c2 -2x² হোল স্কোয়ার প্লাস 7c3 -2x² হোল কিউব প্লাস ডট 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 শেষ গেল। হ্যাঁ, এবার আসো হিসাব করো। প্রথমটা তো 1, প্রথমে যাই লাগবে না কোনো, সবসময় 1ই হবে, প্লাস 7c1 এর ক্ষেত্রে সহগ হবে আমাদের 7। আসো, এবার হচ্ছে এই -2x² ছিল, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 2x² গুণ আকারে আসলে 7 দুগুণে 14 হয়ে যাবে, 14x² হয়ে গেল। বুঝছো? একটানে লিখলাম। এখন তো আবার শুধু প্লাসই হবে, কারণ এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে, প্লাস হবে আলটিমেটলি। 7c2 বলো, 7c2 কত হবে? 7 × 6 / 1/2, 3 আর 6 কাটা যাবে, 3 দুগুণে 6, আমাদের আসতেছে হচ্ছে কত?
তিন সাথে 21 আসতেছে, হ্যাঁ 3 সাথে 21 আসতেছে, 21 ইন্টু আবার 4 থাকবে, আবার x⁴ থাকবে, তাই না? 4 21 কত, 4 21 কত, 4 4 20 80, 4 1 4, 4 21 84, তাই না? সো আমরা একসাথে লিখে ফেলি, চলো 84 x⁴, 4 x⁴। আসো 7c3, 7c3 মানে হচ্ছে 7 × 6 × 5, নিচে আছে 1 2 3, 7 × 6 × 5 1 2 3, 2 এর সাথে 6 কাটা গেলে থাকবে 3, 3 সাথে 21, 5 21 কত, 5 21 105। তো এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 105, 105, এটার সাথেও একটা মাইনাস হবে, তাই না? এখানে একটা মাইনাস থাকবে এখন, কারণ এখন কিন্তু এই যে মাইনাসের উপর হোল কিউব আছে, একটা মাইনাস থাকবে সামনে, 2 কিউব মানে হচ্ছে আমাদের আবার কত, 8x⁻6 প্লাস ডট ডট ডট। আমরা আবার হিসাব করি, 1 - 14x² প্লাস 84x⁴ মাইনাস 105 ইন্টু 8 কত, 105 ইন্টু 8 কত, 8 100 800, 5 40, 840 আই গেস, 105 ইন্টু 8 840, রাইট? 840 প্লাস ডট ডট, দেখছো 4 পদ পর্যন্ত বিস্তৃতি হয়ে গিয়েছে, 4 পদ পর্যন্ত বিস্তৃতি হয়ে গিয়েছে। ও 7c 35 আসে, আমি 105 কেন লিখেছি, হ্যাঁ 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 105 কেন লিখেছি দেখি তো, কেন লিখেছি, 7 6 5 1 2 3, 3 3 3 5 15, ও 3 3 তো আবার কাটা যায়, আচ্ছা কাটি নেই আমি, যাই হোক এটা হবে 35, হ্যাঁ এটা হবে 35 ইন্টু 8, 35 ইন্টু 8 হবে, ভুল করেছি ক্যালকুলেশনে, 35 ইন্টু 8, 35 ইন্টু 8, এটা কত হইতে পারে বলো তো? আমি যদি 40 ধরি তাইলে 4 32, 320 হয়, আর তাহলে 40, 280, এটা এখন হবে 280। দেখি তো এটা, এটা ঠিক আছে নাকি, 35 ইন্টু 8, 280, রাইট? নামতে পারি না বুঝছো, নামতে পারি না, নাম তো ভুল হয় আমার, হোয়াট এভার। সেটা হচ্ছে 280 x⁻6। দেখো আমাদেরকে 4টা পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে, 1 2 3 4, 4টা পদ কিন্তু চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই যে আমরা কটা ম্যাথ, 4-5টা ম্যাথ করলাম, তোমার এই চ্যাপ্টারের জন্য এই 4-5টা টাইপের ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট, এর বাইরে তেমন কোনো ম্যাথ নাই। সিকিউর জন্য অবশ্যই, এমসিকিউর জন্য আমরা আলাদা ক্লাস আপলোড করব, এবং এমসিকিউতে কিভাবে খুব তাড়াতাড়ি তুমি এমসিকিউ গুলো সলভ করবা ওই বিষয়ে আলোচনা তো অবশ্যই করবো, এবং সাথে সাথে তোমাদের জন্য আমরা বেশ কিছু শর্ট ট্রিক্স নিয়ে আসবো, অর্থাৎ মানে তোমরা যারা এনসিআর এর ক্লাসটা করেছো তারা দেখছিলা যে ওখানে কিছু শর্ট ট্রিক্স লিখে দেওয়া হয়েছিল, অ্যাপ্লিকেশন করাই নাই ওইভাবে, বাট শর্ট ট্রিক্স লিখে দেওয়া হয়েছিল, জাস্ট 2-3 মিনিটের একটা বড় ম্যাথ কিভাবে তুমি জাস্ট 5 সেকেন্ডে সলভ করবা, এই রিলেটেড কিন্তু অনেক ধরনের শর্ট ট্রিক্স বা হ্যাক্স বলতে পারো যাই বলো না কেন, এগুলো আছে, সেগুলো কিন্তু শিখে দেওয়া হবে। সো এই জন্য এই ক্লাসগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে, শর্ট ট্রিক্স শিখলেই হবে না, তোমাকে কোর কনসেপ্ট বুঝে ম্যাথগুলো কিন্তু আনতে হবে, এরপরে এক্সামে তাড়াতাড়ি করার জন্য শর্ট ট্রিক্স ইউজ করো, সমস্যা নাই। তো আজকের এই ক্লাসটায় মূলত আমরা যা যা দেখলাম এগুলো ইম্পর্টেন্ট 10.1 এর বাইরে তেমন কিছু নাই। আমরা নেক্সট যে লেকচারটা অর্থাৎ পার্ট 2 আনবো এই সূত্র প্রতিপাদন ক্লাসের, সেখানে তোমরা দেখবা কি জানো, আমরা যেমন আজকে ডিরাইভ করছি যে একটা ধ্রুবক থাকে, তার সাথে একটা চলক থাকে, হোল টু দি পাওয়ার n থাকে, এটাকে আমরা হচ্ছে গিয়ে ডিরাইভ করছি, রাইট? কিন্তু এর পরের যেই 10.2 এর যেই জাস্ট পার্থক্যটা, সেটা হচ্ছে চলক প্লাস চলক হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু বিস্তৃতি। তার মানে ওইখানে আর এই 1টা থাকে না, আমরা যেখানে একটা ধ্রুবক হিসেবে 1 ইউজ করতেছিলাম বারবার, ওই 1টা হচ্ছে আর তুমি 10.2 এর যে আরেকটা সূত্র আছে ওইখানে গিয়ে আর পাবো না, ওইখানে জাস্ট একটা চলক, মানে দুটা চলক থাকবে, x and y। এই x y তে তখন তুমি দেখবা যে আমাদের এখানে যে একটা বিস্তৃতি করার মেইন বড় সূত্র ছিল, ওখানে আরেকটা সূত্র পাবেন, ওই সূত্র দিয়ে তোমরা ওই একইভাবে একই ম্যাথ আবার করতে হবে, যে এটা এত পর্যন্ত বিস্তৃতি করো, ওইটা অত পর্যন্ত বিস্তৃতি করো, এটার সহগ কত হবে, ওই তম পদের সহগ কত হবে, ঘুরে ফিরে একই জিনিস, জাস্ট একটার ক্ষেত্রে একটা চলক, একটার ক্ষেত্রে দুইটা চলক, এই হচ্ছে গিয়ে তফাৎ। সো 1 ঘন্টা কতক্ষণ হয়েছে দেখি তো, আমাদের ক্লাস টাইম হচ্ছে অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট। সো এই 1 ঘন্টা 15 মিনিটে ভাইয়া যা যা দেখানোর চেষ্টা করছি, যা যা বলার চেষ্টা করছি, প্রত্যেকটা জিনিস কানে ভালো মতো ঢুকাবা। অবশ্যই ক্লাসটা না টেনে দেখছো কিনা আমি জানি না, যদি কেউ টেনে দেখে থাকো আবার প্রথম থেকে দেখা স্টার্ট করো, কারণ ভিতরে ভিতরে অনেক ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেগুলো কিন্তু নাহলে তোমরা ক্যাচ করতে পারবে না, ক্যাচ করতে না পারলে আলটিমেটলি শিখতেও পারবে না। সো তোমাদের
জন্য এই ভিডিওগুলো করা, যাতে তোমরা কিছু হলেও আমাদের কাছ থেকে নিতে পারো, শিখতে পারো। আমরা জানি তোমরা অনেক কিছুই পারো, বাট তারপরও নিজেদেরকে যেহেতু শার্প করছো, নিজেদেরকে এক্সামে ভালো করানোর জন্যই পড়াশোনা করতে এসেছো অনলাইনে বা ভিডিওগুলো দেখছো, সো ভালো কিছু নিয়েই যাও। যতটাই পারো না কেন, তারপরে যেহেতু ভিডিওটা দেখছো, সো দেখতে থাকো। এবং আমাদের এই প্লেলিস্টে বাকি ক্লাস যেগুলো আপলোড হবে ইনশাল্লাহ, প্রত্যেকটা ক্লাস ভালো মতো দেখে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো মতো কভার করবো, যাতে এক্সামে কোনো ধরনের কোনো সমস্যা ফেস না করতে হয়। সো টিল দেন আমরা আজকে 10.1 এখানে শেষ করলাম। আরেকটা ক্লাস লাগবে 10.2 শেষ করতে। তারপর আমরা তোমাদের যত বোর্ড এক্সাম আছে না কেন বা বিভিন্ন ধরনের টেস্ট এক্সামে কি টাইপের কোশ্চেন আসে, এই নিয়ে আমরা একটা ক্লাস আপলোড করব। তাহলে তোমাদের দ্বিতীয় একদম দফা হয়ে যাবে, মানে শেষ, একদম শেষ, আর করা লাগবে না, কোথাও করা লাগবে না। এরপর আমরা অন্য একটা টপিকে চলে যাবো, অন্য একটা চ্যাপ্টারে চলে যাবো। সো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবা, বাই বাই।